ইরানের যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে আমরা, যারা বিভিন্ন তেলের উপরে বা আরবের বা তেলের এনার্জির উপরে আমরা ডিপেন্ডেন্ট অন মেনি ইস্যুস। আমাদের নিজস্ব জীবনযাত্রা নির্ভর করে তার উপরে। আমাদের সাপ্লাই অফ ফার্টিলাইজার একটা বিরাট প্রবলেম, এটা একটা সারা বিশ্ব এই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং হয়তোবা আগামীতে আরো যেতে থাকবে। আমি এক্স্যাক্টলি জানি না যে এটার শেষ কোথায়, কিন্তু ইউরোপ কিন্তু সবাই আশা করছিল যে এইবারে 6 জুলাই যখন প্রথম এই ইরান যখন 4টা যখন বেসামরিক জাহাজের উপরে যখন আক্রমণ চালালো, তার মধ্যে একটা ছিল নরওয়ের জাহাজ, এবং তারা ধারণা করছিল যে এভাবে ইউরোপ বোধহয় ইনভলভ হবে, কিন্তু আসলে ইউরোপ এটার ভিতরে ইনভলভ হতে চায় না। এটা ছিল একটা আমেরিকার একটা চালাকি, যে তারা ওমানের কোস্ট দিয়ে যদি শিপগুলিকে পাঠানো হয়, তাহলে ইরানের কাছে ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী ব্যবহারের যে যে আমি বলবো রেওয়াজটা চালু হয়েছিল, এটা বন্ধ করা যায় কিনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইরান আর এই রেওয়াজ বন্ধ হতে দেবে না, কারণ তারা বুঝে গেছে যে হরমুজের উপরে তাদের একটা যে প্রথম কথা হলো যে এটাকে এখন ইন্টারন্যাশনাল ওয়াটার বললেও ইন রিয়েল সেন্স এটা কিন্তু অ্যাকচুয়ালি ইরানিয়ান ওয়াটার এবং ওমানি ওয়াটার। এই ইরানিয়ান এবং ওমানি ওয়াটারের কিন্তু রিকোয়ারমেন্ট, তাদের দাবি হচ্ছে যেহেতু তোমরা আমাদের সমুদ্র সীমা ব্যবহার করো, সুতরাং আমাদেরকে এটার জন্য ফি দিয়ে যেতে হবে। এতদিন কেন করা হয়নি? কারণ এতদিন এটা ছিল, এই যে একটা জিনিসটা চাপা ছিল, এটা কিন্তু উস্কে দিয়েছে কিন্তু ট্রাম্প এবং তার নেতানিয়াহু দুজন মিলেই উস্কে দিয়ে কিন্তু সারা বিশ্বকে একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। ট্রাম্পের দেখেন একটা ইনকনসিস্টেন্ট, যেটা বললাম আমি, যে সে অ্যাকচুয়ালি কখন কি বলে কোনো ঠিক নাই। এই আক্রমণ শুরু করার কয়েকদিন পরে কিন্তু বলেছিল যে আমি 20% করে আমি চার্জ আদায় করব হরমুজ থেকে। বাট ওয়াই? দ্যাট ডাজন্ট বিলং টু ইউ। তো ব্যাপারটা হচ্ছে কি, যে তারপরে কিন্তু আবার এখান থেকে সে সরে আসছে। তো আমি গতকালকে একটা অনুষ্ঠান দেখছিলাম, সেটা হচ্ছে যে কর্নেল ম্যাকগ্রেগর, উনি খুব নামকরা একজন আমি বলবো নিওকন মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। উনি বারবার বলেছেন যে ইরানের সাথে আমাদের শত্রু মনোভাবাপন্ন সম্পন্ন রাখলে আমরা আমেরিকা কখনো লাভবান হবে না, বিশ্ব কখনো লাভবান হবে না। ইরান হচ্ছে তৃতীয় বৃহত্তম তেল এবং দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ সারা বিশ্বের। এইরকম একটা দেশের এই সম্পদকে যদি ব্যবহার করতে হয়, সারা বিশ্ব এর থেকে উপকৃত হবে, সেই সাথে ইরানও উপকৃত হবে এবং সেই সাথে আমেরিকানরাও উপকৃত হবে। তাদের কথা হচ্ছে ইরানের সাথে যুদ্ধ করে না, ইরানের সঙ্গে আমরা একটা যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাই। ইরানও কিন্তু একটা খুব পুরনো একটা সভ্যতা, এবং তারাও জানে যে অ্যাকচুয়ালি কারণ তারা তো এই সম্পর্কটা কিন্তু চায়নার সাথে করছে, রাশিয়ার সাথে করছে, এবং অনেকের সাথেই তাদের একটা মানে ডিল হচ্ছে, যেটা নাকি ব্যাংকিং চ্যানেলে হচ্ছে না, আদার দ্যান দ্য ব্যাংকিং চ্যানেল, সেই ভাবে চলছে। তো এই ব্যাপারটা কিন্তু এই যে একটা অর্থনৈতিক অবরোধ যে একটা দেশকে দমিয়ে রাখতে পারে না, এটা কিন্তু আর একটা প্রমাণ। সেকেন্ড হচ্ছে যে ইরান মধ্যপ্রাচ্যের অন্য সবগুলির দেশ থেকে ডিফারেন্ট। তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের দেশের ভিতরের যে গবেষণা মূলক কর্মকাণ্ড, এবং তাদের যে মানে সেলফ সাফিসিয়েন্সি ইন এভরিথিং, এই যে তাদের যে সক্ষমতা, এটা কিন্তু গত 47 বছর ধরে কিন্তু তারা এটা তিলে তিলে গড়ে তুলেছে। তো আপনি কিন্তু একদিনে একটু ভেঙে ফেললে কিন্তু এটা কিন্তু আসলে আপনার তো মাথা থেকে তো আসলে জ্ঞান সরাতে পারবেন না। আপনি ফিজিক্যাল ডিস্ট্রাকশন হতে পারে, কিন্তু এটা তো আবার রিক্রিয়েশন হবে। সেকেন্ড হচ্ছে যে তাদের যে টেরেন ফিচার, ইটসেলফ একটা ডিফেন্সিবিলিটি তারা অর্জন করেছে। এটা একটা আল্লাহ প্রদত্ত তাদের তাদের আত্মরক্ষার ব্যবস্থা। এবং মধ্যপ্রাচ্যের অন্য কোনো সব দেশ কিন্তু ফ্ল্যাট ওপেন এক্সেপ্ট ইরান। ইভেন ইরাক ইজ নট, মানে ইরাকে কোনো আপনার কোনো এরকম পর্বতমালা নাই বা ন্যাচারাল ডিফেন্স নাই, যেটা ইরানের আছে। তো সুতরাং এরকম একটা অ্যাডভান্টেজ যে দেশের আছে, আপনি তাকে এই কারণেই কিন্তু এই গত 40টা বছর যে আমেরিকার যে 8টা প্রেসিডেন্ট, তারা কিন্তু কখনো ইরানকে আক্রমণের কথা চিন্তা করে নাই। কারণ যদি সত্যিকার অর্থে আমেরিকা ইরানের উপরে অত্যন্ত ক্ষুব্ধ হওয়ার কথা, কারণ যে 1978 সালে যে যে কারণে, যে কুর কারণে, যে ডিপ্লোম্যাটিক যে আমেরিকান এম্বাসিতে আক্রমণের কারণে যে তাদের যে এতগুলি ডিপ্লোম্যাটরা ক্যাপটিভ ছিল, এই কারণে কিন্তু তারা খুব দরকার, কিন্তু তারা কেন করে নাই? কারণ তারা জানে যে তার মিলিটারিলি
তাদের পক্ষে ইরানকে জয় করা সম্ভব না, যেটা সম্ভব ছিল ইরানে। এবং এই যে একটা প্রোগ্রাম, এটা আমি আপনার প্রোগ্রামে আগেও বলেছি, এই প্রস্তাবটা কিন্তু অ্যারিয়েল শ্যারন ইরান এবং ইরাককে একত্রে আক্রমণ করার জন্য কিন্তু তখন বলেছিল। আর ইসরায়েলের যে কনসেপ্ট, সেটা হচ্ছে ডিক্যাপিটেশন অফ লিডারশিপ। এই লিডারশিপ মেরে ফেললে এই একটা দেশ ধ্বংস হয়ে যাবে, একটা আন্দোলন বন্ধ হয়ে যাবে, তা কিন্তু না। কারণ তারা এখন না হামাসকে তারা ধ্বংস করতে পেরেছে, না হিজবুল্লাহকে। তারা তো কম হত্যাকাণ্ড চালায় নাই, এবং সেই হত্যাকাণ্ড কিন্তু চালিয়েছে কিন্তু ইয়ের উপরেও, আপনার ইরানের উপরেও। কিন্তু তাতে লাভটা হচ্ছে কি? কোনো লাভ হচ্ছে না তো। কারণ এই যে নেতৃত্ব কিন্তু এটা অটোমেটিক তৈরি হয়ে যায়, এই শূন্যস্থান কেউ না কেউ পূরণ করে ফেলে, এবং যখন পূরণ করে তখন কিন্তু তারা এই দগদগে স্মৃতিটাই মনে রাখে, এবং তখন তারা আরো বেশি অ্যান্টাগোনাস্টিক হয়, তত আরো বেশি শত্রু মনোভাবাপন্ন হয়। সুতরাং শান্তি ফেরত আসবে না, এই হানাহানি দিয়ে শান্তি হবে না। এখানে কিন্তু সত্যিকার অর্থে একটা প্রপার ডায়ালগ দরকার, সেন্সিবল পিপল। আর ইসরায়েলের যে অ্যাটিটিউড, ইসরায়েলের মানুষের যে, এবং এখন যে যা আমরা মিডিয়াতে দেখি, ইসরায়েলে যে সমস্ত সাংবাদিকরা, খুব আমি বলবো বিশ্বের বড় বড় সাংবাদিকরা, যারা তখন ইসরায়েলের ভেতরে গিয়ে ইসরায়েলের সমাজটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে, তারা কিন্তু দেখতে পেয়েছে এটা একটা সিক সোসাইটি, ভেরি ভেরি সিক। এবং এরা শুধুমাত্র মানুষের রক্ত এবং ধ্বংসে এদের হলো নেশা। এরকম একটা জাতি কখনোই আপনার শান্তি হতে দেবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আপনি এই ক্ষমতাটাকে আপনি সীমিত না করছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইসরায়েল নিজেকে শুধরাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বে শান্তির সম্ভাবনা খুব